কেউ যখন নৌকা চালাতে পারেন না, তাহলে এই নৌকা রাখার মানে কি? মনে হচ্ছে মাশরুমের বদলে ব্যাঙের ছাতা সাজিয়ে রেখেছে। যাও, সবাই মিলে এই নৌকাকে জাদুঘরে সাজিয়ে রাখে আসেন। কেউ যদি জিজ্ঞেস করে এই নৌকার সাথে কি ইতিহাস জড়িত, তাহলে সাথে লিখে দিয়েন এই নৌকায় এনজিও সংস্থা তার টিটি পোকাকে প্রপোজ করেছে, তাই এই নৌকা এত স্পেশাল। একটাও কাজের না, সব নিষ্কর্ম। এনাজ মুখ গোমরা করে বলল, আমার কোনো দোষ নেই, এই পুরো প্ল্যান ওরা সবাই মিলে করেছে। আমি জোরে চেঁচিয়ে বললাম, এই নৌকার আইডিয়া কার? সব বন্ধুরা একসাথে ইমরান হাশমি ভাইয়ার দিকে তাকালো। ভাইয়া হে হে করে হেসে বলল, নৌকায় বসে প্রপোজ করার আইডিয়াটা আমার ছিল, কিন্তু তোমার যে নৌকা দিয়ে ঘুরতে মন চাইতো সেটা আমার খেয়ালই হয়নি, নয়তো সেই ব্যবস্থাও করে রাখতাম। আমি দাঁতে দাঁত চেপে বললাম, যেমন ঘরোয়া মানুষ তেমন তার ঘরোয়া আইডিয়া, একটাও কাজের নয়। ধুর, মুডটাই নষ্ট করে দিল। আমি নৌকা থেকে নেমে গেলাম। এনাজও নেমে এলো। সে নামতেই তার সব বন্ধু তাকে ঘিরে ধরলো। ওয়াহিদ ভাইয়া জিজ্ঞেস করলো, কি এনাস এক্সপেক্ট করেছে? এনাজ মুখটাকে একটুখানি করে মাথা নাড়িয়ে না বলল। তারপর কান্নার অভিনয় করে রায়হান ভাইয়ার কাঁধে মুখ গুজে বলল। শাহেদ ভাইয়া বলল, এই মেয়েরা না এমনই, ছেলেদেরকে পিছনে না ঘুরিয়ে কখনো রেসপেক্ট করে না। একটা ছেলেকে তার পিছনে ঘুরিয়ে কি মজা পায় তা আল্লাহ আর মেয়েটাই জানে। আজ অবধি আমি বুঝতে পারলাম না। তাদের কথা শুনে আমি মিটমিট করে হাসতে লাগলাম। সবাই বেচারাকে সান্ত্বনা দিচ্ছে, আর তায়াং ভাইয়া আমার দিকে রেগে খাইয়া ফলামু লুক দিচ্ছে। মিনিট 10-এর মধ্যে সেখান থেকে সবাই বের হয়ে গেলাম। একটা ছোট্ট টং দোকান থেকে সবাই একসাথে আনন্দ করে চা খেলাম। চায়ের বিলটা অবশ্য এনাজেই দিয়েছে। তারপর যার যার বাড়ির দিকে রওনা দিলাম। শারমিনকে ওয়াহিদ ভাইয়া পৌঁছে দেবে, তন্নি তায়াং ভাইয়ার বাইকে, আর আমি এনাজের বাইকে উঠলাম। নদীর পাড়ে যাওয়ার সময় যতটা খারাপ লাগছিল, এখন তার 2 ডাবল বেশি ভালো লাগছে। ইস, এনজিও সংস্থা আমাকে ভালোবাসে, এই কথাটা মনে আসতেই মনে লাড্ডু ফুটছে। আমি এনাজকে মেনে নেব, তবে একটু দেরি করে। বাসার গেটের সামনে আসতেই আমরা নেমে গেলাম। তায়াং ভাইয়া তন্নি ভেতরে ঢুকে গেছে। এনাজ বাইকের সামনে থেকে প্রপোজ করার সেই গোলাপগুলো আর এক বক্স চকলেট আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এগুলো তোমার জন্য। রিজেক্ট যেহেতু করনি, এইগুলো নিতে তো কোনো সমস্যা হওয়ার কথা না। অ্যাকসেপ্টও কিন্তু করিনি। করনি তো কি হয়েছে, খুব শীঘ্রই করে নেবে। তাছাড়া এতদিন অপেক্ষা করতে পেরেছি, আর কয়েকটা দিন কি করতে পারবো না? অবশ্যই পারবো। ইফাতের মতো আমিও একটা কথা বলছি, তুমি ভালো করে মাথায় ঢুকিয়ে নিও। এই এনাজ বিয়ে করলে তার টিডি পোকাকেই করবে। টিডি পোকা শুধু এনাজের, আর কারণ নয়। কথাটা বলেই এক চোখ মারলো। আমরা দুজন একসাথে হেসে উঠলাম। আমি চকলেট বক্সটা আর গোলাপগুলো তার হাত থেকে নিয়ে নিলাম। সে বাইক ঘুরিয়ে স্টার্ট করতেই আমি কিছুটা জোরে চেঁচিয়ে বললাম, আমার বাবা মাকে রাজি করান। তারা রাজি হলে আমার কোনো আপত্তি নেই। আপনার পোলাপাইনের আম্মা হতে আমি রাজি আছি। এনাজ চোখ দুটোকে রসগোল্লা বানিয়ে চাবি ঘুরিয়ে বাইক বন্ধ করে আমার দিকে তাকালো। আমি হাতে থাকা গোলাপগুলো দিয়ে মুখ ঢেকে ফেললাম। গোলাপ সরাতেই দেখতে পেলাম সে খুশি হয়ে ঠোঁটে হাত দিয়ে ফ্লাইং কিস দেখালো। আমি লজ্জা পেয়ে বাসার ভেতরে দৌড় দিলাম। পেছনে তাকানোর মতো অবস্থায় আমি নেই। সারা বাসায় হুলস্থুল লেগে আছে। সেই সকাল 6টার থেকে গোছগাছ শুরু হয়েছে। এখন সকাল 9টা, তবুও গোছগাছ শেষ হয়নি। আজ থেকে কলেজ বন্ধ, আর আজই আমরা গ্রামে যাব। আগামীকাল ভাইয়ার হলুদ সন্ধ্যা। সকাল থেকে এই অবধি আম্মু আব্বু চাচাতো ভাই বোন ভাগিনারা কল দিতে দিতে হাঁপিয়ে উঠছে। গতকাল রাতে কোনো কিছু গোছানো হয়নি। এতে তায়াং ভাইয়া আমাদের 3 জনের ওপর হ্যাব্বি রেগে গেছে। সব গুছিয়ে বোরখা পরে তৈরি হয়ে বসে আছি, কিন্তু এখন তায়াং ভাইয়ার খবর নেই। আধা ঘন্টা আগে বের হয়ে গেছে, এখনও আসার নাম নেই। বোরখা উঠিয়ে সোফায় 2 হাঁটু মুড়ে বসে বসে মোবাইল কুটোচ্ছি। তন্নিরও একই অবস্থা। খালামণি মেকআপ লাগিয়ে আমাদের সামনে এসে বলল, সব ঠিকমতো নিয়েছিস তো? গ্রামে গিয়ে আবার বলিস না এটা নিতে মনে নেই, ওটা নিতে মনে নেই। ওটা আনিনি। আমি মোবাইলের থেকে চোখ সরিয়ে খালামণির দিকে তাকিয়ে বললাম, আমি সব ঠিক মতো নিয়েছি। তন্নিকে জিজ্ঞেস করো ভালো করে, এর তো আবার অভ্যাস আছে একেবারে। খালামণি আমার সামনে থেকে সরে গিয়ে তন্নিকে জিজ্ঞেস করলো, সব কিছু গুছিয়ে নিয়েছিস তো? কোনো কিছু বাদ পড়েনি তো আবার? ভালো করে চেক করে দেখ। যদি বিয়ের অনুষ্ঠানে বলিস কোনো জিনিস আনতে মনে নেই, তাহলে কিন্তু খবর আছে।
তন্নি বোকার মতো খালামণির দিকে তাকিয়ে আছে। তারপর জোরে চেঁচিয়ে বলল, আমাকে কিছু বলো। কি বলো? কিছু শুনতে পাচ্ছি না তো, জোরে বলো। একটা থাপ্পড় দিয়ে বয়রা বানিয়ে ফেলবো, তাহলেই শুনতে পাবি। কানের থেকে ইয়ারফোন খোল, যখন সময় পায় তখনই কানে ঢুকিয়ে বসে থাকে। খালামণি রেগে তন্নির কানের থেকে ইয়ারফোন খুলে ফেলল। তন্নি খালামণির মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে তিনি এত রেগে আছেন কেন। আমি মুখ টিপে কিছু সময় হাসলাম। খালামণি ওকে এক দফা ঝাড়ল। আমি হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিলাম, 9:15। তায়াং ভাইয়া আসার নাম নেই। আমি খালামণিকে জিজ্ঞেস করলাম, খালামণি, আমরা কি বাসে যাব? আমার বাসে উঠতে ভালো লাগে না, বমি করতে করতে অবস্থা খারাপ। বাসায় যাওয়ার পর বিছানা থেকে মাথা উঠাতে পারি নাই। বাসের ঘূর্ণিটা মনে হয় আমার মাথায় ঘোরে। খালামণি ব্যাগগুলো একসাথে জড়ো করতে করতে বলল, তোর তায়াং ভাইয়া তো সিএনজি আনতে গেল, কে জানে পেয়েছে নাকি। যদি সিএনজি পায় তাহলে বাসে যাব না, ডাইরেক্ট এখান থেকে সিএনজি নিয়ে তোদের বাসার সামনে রাস্তার মোড়ে নামবে। আর যদি সিএনজি না পায় তাহলে বাসেই যেতে হবে। বাসের কথা শুনলেই আমার ভেতর থেকে সব গুলিয়ে আসে। এখনই বমি বমি লাগছে। বাসে উঠলে কি হবে আল্লাহ মালুম। 7টা বাজে রওনা দিতে চেয়েছিলাম, 10টা বেজে গেল। জামে পড়লে বিকেলের আগে যেতে হবে না। ছেলেটার আসারও খবর নেই। আমি সোফা থেকে উঠে দাঁড়ালাম। উদ্দেশ্য ইফাতদের ফ্লাইটে যাব। তাদের থেকে বিদায় নিতে হবে তো। 6 থেকে 7 দিনের সফরে যাচ্ছি। তায়াং ভাইয়া বলে বউ ভাতের পরের দিন সকালে চলে আসবে, কিন্তু আমি জানি জামাই বাজারের আগে আসা হবে না। আজকে বুধবার, আস্তে আস্তে সামনের মঙ্গলবার। আমাকে উঠতে দেখে খালামণি জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস? ইফাতদের বাসায়, সবার থেকে বিদায় নিয়ে আসি। আমি সকালে গিয়েছিলাম, যাওয়ার আগে আরেকবার বলে যাব। আমি দ্রুত পায়ে ওদের ফ্ল্যাটের দিকে চলে গেলাম। দরজা খোলা ছিল। ভেতরে ঢুকে গেলাম। দেখি ইফাত শিফাত সোফায় বসে টিভিতে কার্টুন দেখছে। আমাকে দেখে শিফাত জিজ্ঞেস করলো, কোথায় যাও ভাবি? আমাদের গ্রামের বাসায় যাচ্ছি। তোর আম্মু কোথায়? রুমে আছে। আমি গ্রামে যাব শুনে ইফাতের মুখটা একটুখানি হয়ে গেল। মুখ গোমরা করে জিজ্ঞেস করলো, কবে আসবা? 1 সপ্তাহ পর। এতদিন থাকবা কেন? চাচাতো ভাইয়ের বিয়ে। আমি আর ড্রয়িং রুমে দাঁড়ালাম না, ইফাতের আম্মুর রুমে ঢুকলাম। তার থেকে বিদায় নিলাম। ইফাতের দাদির সাথেও দেখা করে এলাম। আন্টি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো। তুমি বাসায় না থাকলে মনে হয় সবকিছু ফাঁকা ফাঁকা। আমি তাকে আলতো হাতে জড়িয়ে ধরে বললাম, দোয়া করবেন সহি সালামত যেন বাসায় ফিরে আসতে পারি। নিজের খেয়াল রাখবেন। আবার ননদিনীকে না খাইয়ে রাখবেন না। পেটের কাছে কান রেখে বললাম, এই যে ননদিনী, আমার শাশুড়ি আম্মাকে কষ্ট দিও না, কিক মেরো না। তবে তোমাকে না খাইয়ে রাখলে 2-1টা কিক মেরো, তবে বেশি জোরে না। দাদি ইফাতকে উদ্দেশ্য করে বলল। ইফাত মন খারাপ করে বসেছিল। ওর দাদির কথায় দৌড়ে নিজের রুমে চলে গেল। ধরাম করে দরজা আটকে দিল। শিফাত মুখ টিপে হেসে বলল, ভাবি চলে যাবে তাই ভাইয়া কষ্ট পাচ্ছে। ওর কথা শুনে আমরা সবাই হো হো করে হেসে উঠলাম। এর মধ্যে তন্নি দরজা দিয়ে উকি মেরে বলল, নুফাপু চলে আসো, ভাইয়া সিএনজি নিয়ে চলে আসছে। আরও দেরি করলে ভাইয়া রেগে আইটেম বোম হয়ে যাবে, তখন যাওয়া ক্যান্সেল হয়ে যাবে। আমি দ্রুত পায়ে দরজা দিয়ে বের হতে হতে তাদেরকে বললাম, আসি আন্টি, আসছি দাদি। শিফাত ভালো থাকিস, আমার শাশুড়ি মাকে জ্বালাস না। আরেকজন তো গাল ফুলিয়ে দরজা আটকে বসে আছে, তাকে বলে দিয়েন আমি চলে গেছি। বাসায় ঢুকে ব্যাগ নিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলাম। খালামণি তাদের থেকে বিদায় নিয়ে ভালো করে তালা লাগিয়ে নিচে চলে এলো। সিএনজির সামনে যেতেই দেখি তায়াং ভাইয়া আমাদের দিকে রাগী চোখে তাকিয়ে আছে। আমি ওর মন জয় করার জন্য সব দাঁত বের করে একটা ভুবন ভোলানো হাসি দিলাম। এতে কাজ হলো না। ভাইয়া আরো রেগে আমার দিকে তাকিয়ে রইল। ব্যাগ জিনিসপত্র সব সিএনজিতে ওঠালো ভাইয়া। তন্নি সিএনজিতে উঠে বসলো। আমি উঠতে নিলে ভাইয়া বলল, তুই এখানে কেন উঠিস? তাহলে কোথায় উঠবো? সিএনজিতে তোর জায়গা হবে না। তাহলে আমি কিসে যাব?
সিএনজির ছাদে বসে যদি যেতে পারিস তাহলে তোকে নিতে পারি, নয়তো তুই তোর ভালোবাসা ইফাতের কাছে থাকবি। আমি ওর দিকে খাইয়া ফেলামু লোক দিয়ে জোরে চিৎকার দিয়ে খালামণিকে ডাকলাম। খালামণি, দেখো তোমার পোলায় কি কয়। কি বলে? আমাকে সিএনজির ছাদে বসে যেতে বলে। ওর কথায় কান দিস না তো। আমি মুখ ভেঙচি কেটে সিএনজিতে উঠতে নিলে তায়াং ভাইয়া আবার বলল। সিএনজি তোর জন্য আই নাই। আমার ভীষণ রাগ হচ্ছে, সাথে কান্নাও পাচ্ছে। রেগে বললাম, যা, আমি যাব না, তোরাই যা। চোখ দিয়ে পানি বোধহয় এই পড়ে যাবে। তায়াং ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল,